একটা সিলেবাসে তোমাদের ওই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের কনটেক্সটই মেনশন করা ছিল, কিন্তু সেখানে পড়ানো হয়নি। আমরা এই কনটেক্সটই এটাকে বেটার ইন্ট্রোডিউস করতে পারবো। তো একটা ট্রানজিস্টরে ডিসি লোড লাইন বলতে কি বোঝায়, কিউ পয়েন্ট বা কুইসেন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলতে কি বোঝায় সেটা নিয়ে প্রথমে ডিসকাস করব। তারপর হচ্ছে হাউ টু সেট দিস কিউ পয়েন্ট, এই অপারেটিং পয়েন্টটাকে কিভাবে সেট করতে হয়, সেটাই বেসিক্যালি বায়াসিং অফ ট্রানজিস্টর। ট্রানজিস্টরকে কিভাবে বায়াস করা যায়, তার স্টেবিলাইজেশনটা কোন কোন ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়, সেই স্টেবিলিটি ফ্যাক্টর গুলো নিয়ে ডিসকাশন। থার্মাল রানওয়ে বলতে কি বোঝায়। এরপর দুটো পার্টিকুলার বায়াসিং কনফিগারেশন, একটা হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট আর একটা সেলফ বায়াস সার্কিট বা ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট। এই দুটো সার্কিটের ফাংশন, অপারেশন প্রিন্সিপাল আর স্টেবিলিটি অ্যানালিসিস, এই জিনিসগুলো আমরা আজকে স্টাডি করব। ওকে, তো প্রথমে এই ডিসি লোড লাইন এবং কিউ পয়েন্ট বলতে কি বোঝায় সেটা দেখো। এখানে একটা খুব কমন সার্কিট দেখতে পাচ্ছ, এতদিনের মধ্যে সার্কিটটা সম্পর্কে যথেষ্ট কনভার্সেন্ট হয়ে গেছো। এটা বেসিক্যালি একটা এনপিএন ট্রানজিস্টর সি মোডে আছে, সেটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, অ্যারোটা দেখে বুঝতে পারছো, দিস ইজ বেসিক্যালি অ্যান এনপিএন ট্রানজিস্টর. Emitter is used as the common terminal between base and collector, so this is in CE configuration. Okay, this base emitter junction is biased by the supply VBB, which is basically the base supply. এখানে আরবি যে রেসিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ, আরবিটাকে বেস রেসিস্ট্যান্স বলা হয়। আর এখানে কালেক্টর বেস জাংশনটা সেটাকে বায়াস করা হয়েছে বাই দি সাপ্লাই ভিসিসি, এটাকে কালেক্টর সাপ্লাই ভোল্টেজ বলা হয়। আর এখানে আরেকটা রেসিস্টার রয়েছে, সেই রেসিস্টারটাকে আমরা লোড রেসিস্ট্যান্স বা কালেক্টর রেসিস্ট্যান্স বলে থাকি। ওকে, so if you apply Kirchhoff's voltage law in this loop, এই যে পার্টিকুলার লুপটা দেখতে পাচ্ছ, এই লুপে যদি Kirchhoff's voltage lawটাকে অ্যাপ্লাই করো, দেখো কি লিখতে পারো, ভিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস ভিসিই। এ সিম্পল রিলেশন, ভিসিসি ইকুয়ালস টু আইসিআরসি প্লাস ভিসিই, দ্যাট ইজ ভিসিই ইকুয়ালস টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে ভেরিয়েবল কোনটা খেয়াল করে দেখো, আরসি ইজ এ ফিক্সড প্যারামিটার। আরসিটা সার্কিটের একটা ফিক্সড রেসিস্ট্যান্সকে বোঝায়, এটা একটা কনস্ট্যান্ট প্যারামিটার। ভিসিসি একটা ফিক্সড ভোল্টেজ সাপ্লাই, কাজে ভিসিসিটাও কনস্ট্যান্ট। এখন আইসি ভিসি এইগুলো তাহলে ভেরিয়েবল, আইসি আর ভিসি এইগুলো ভেরিয়েবল। ভিসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস আইসিআরসি, এই ইকুয়েশনটাকে আমরা আগেও দেখে এসেছি। As you see, we can plot IC as a function of VC. আইসিটাকে আমরা ভিসি এর ফাংশন হিসাবে প্লট করতে পারি। এইরকম ভাবে ইকুয়েশনটাকে লেখা যেতে পারতো, আইসি আরসি ইকুয়ালস টু ভিসিসি মাইনাস ভিসি, বা আইসি ইকুয়ালস টু ভিসিসি বাই আরসি মাইনাস ভিসি বাই আরসি, এরকম ভাবে লেখা যেতে পারতো। যাই হোক, দিস ইজ বেসিক্যালি a straight line. You remember the output characteristics of a C transistor? একটা C ট্রানজিস্টরের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম, for different base current we can plot the collector current as a function of the collector to emitter voltage. ডিফারেন্ট বেস কারেন্টের জন্য আমরা এই আইসিটাকে প্লট করতে পারি as a function of ভিসি। এখানে এই সিম্বল গুলো ভুলভাল দেখতে পাচ্ছি, এটা আমি যখন কপি করি তখন দেখে মনে হয়নি। বেস কারেন্ট কিন্তু এত বড় হয় না, বেস কারেন্ট জেনারেলি মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের হয়। এটা তোমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 20, এটা 30, এটা 40 মাইক্রো অ্যাম্পিয়ার, এইরকম অর্ডারের ধরে নাও, কেমন? তো এজ এ ফাংশন অফ ভিসি আমরা আইসিটাকে যদি প্লট করি, দেখেছি যে এইরকম ধরনের একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পাওয়া যায়, যেখানে তিনটে ডিস্টিংক্ট রিজিয়ন রয়েছে। এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, বিলো বেস কারেন্ট 0 মিলি অ্যাম্পিয়ার, এই কল দি রিজিয়নের কি বলি, এই রিজিয়নটাকে কাট অফ রিজিয়ন। এই যে রিজিয়নটা যেখানে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা অলমোস্ট লিনিয়ার, উই কল দিস রিজিয়নের স্যাচুরেশন রিজিয়ন। আর যে জায়গাটায় তোমার কালেক্টর কারেন্টটা অলমোস্ট কনস্ট্যান্ট, প্র্যাকটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট অফ ভিসি, সেই রিজিয়নটাকে আমরা বলে থাকি অ্যাক্টিভ রিজিয়ন। ওকে, ফর নর্মাল অপারেশন দি ট্রানজিস্টর ইজ অপারেটেড ইন দি অ্যাক্টিভ রিজিয়ন। এবার এই ডায়াগ্রামে যদি আমরা এই ইকুয়েশনটাকে প্লট করি, দেখো এইরকম ধরনের একটা জিনিস হবে। এই ইকুয়েশনটা থেকে বুঝতে পারছো যে আইসি ভার্সেস ভিসি, এই প্লটটা একটা স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ স্লোপ, স্ট্রেট লাইন উইথ এ নেগেটিভ স্লোপ।
ইন্টারসেপ্ট গুলো কি কি? ইন্টারসেপ্ট গুলো কি কি খেয়াল করে দেখো। আইসিটা যদি 0 হয়, ভিসি এর ভ্যালু কত হবে? ভিসিসি। অন দি আদার হ্যান্ড, যদি ভিসিটা 0 হয় তাহলে আইসির ভ্যালুটা কত হবে? ভিসিসি বাই আরসি। সেটাই এখানে দেখানো হয়েছে। বি পয়েন্টটা করেসপন্ডস টু দি পয়েন্ট অন দি ওয়াই অ্যাক্সিস, দ্যাট ইজ ফর হুইচ ভিসি ইকুয়ালস টু 0। ঠিক একই রকম ভাবে এ পয়েন্টটা লাইজ অন দি এক্স অ্যাক্সিস, দিস ইজ দি পয়েন্ট corresponding to which y equals to 0, that is IC equals to 0, and that value is simply VCC. এইটাই হচ্ছে তোমার লোড লাইন। একটা সি কনফিগারেশনের রেসপেক্টে এই লোড লাইনটাকে তাহলে এরকম ভাবে এক্সপ্রেস করা যেতে পারে আর কি। এবার এই লোড লাইনের ওপর দেখতে পাচ্ছ প্রচুর পয়েন্ট রয়েছে। ন্যাচারালি একটা স্ট্রেট লাইনের ওপর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আর দেয়ার। তো যে পয়েন্টগুলো অ্যাক্টিভ রিজিয়নে রয়েছে এই পয়েন্টগুলো আমরা কিউ পয়েন্ট বলতে পারি। যেমন এখানে দেখো পি কিউ আর তিনটে ডিস্টিংক্ট পয়েন্টকে দেখানো রয়েছে। ইনফ্যাক্ট পি কিউ আর এর মধ্যে আরো অনেক পয়েন্ট রয়েছে। এই প্রত্যেকটা পয়েন্টকেই আমরা এক একটা কিউ পয়েন্ট বলতে পারি, অপারেটিং পয়েন্ট বলতে পারি, বা কুইসেন্ট পয়েন্ট বলতে পারি। ফর এক্সাম্পল কোন একটা পয়েন্ট কিউ এর কথা কনসিডার করো। এই যে কিউ পয়েন্ট, এই কিউ পয়েন্টের জন্য একটা ডেফিনাইট বেস কারেন্ট আছে, কিউ পয়েন্টের জন্য একটা ডেফিনাইট কালেক্টর কারেন্ট আছে, কিউ পয়েন্টের জন্য একটা ডেফিনাইট ভিসিই রয়েছে। তাহলে কিউ পয়েন্ট রিপ্রেজেন্টস a set of DC values of IC, VCE and IB which is required for normal operation of a transistor. Q point of a transistor বলতে বোঝায় যে set of values of IC, VCE and IB যেটা required for normal operation of a transistor. জেনারেলি এটা তোমার অ্যাক্টিভ রিজিয়নে থাকে। হ্যাঁ, নর্মাল অপারেশনের জন্য ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ রিজিয়নই রাখা হয়। কাজে কিউ পয়েন্টটা লোড লাইনের ওপর কোনো একটা পয়েন্ট যেটা কিনা অ্যাক্টিভ রিজিয়নে রয়েছে। এই যে জায়গায় এইখানে যে বি পয়েন্টটাকে দেখানো হয়েছে বা এ পয়েন্টটাকে দেখানো হয়েছে, এইগুলো কিন্তু কিউ পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে না। যে পয়েন্টগুলো এই অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে রয়েছে লোড লাইনের উপর, সেই পয়েন্টগুলোকে কিউ পয়েন্ট বলা হয়। ওকে, নেক্সট। তো কোন কোন ফ্যাক্টরের উপর এই কিউ পয়েন্টের চয়েসটা ডিপেন্ড করে? চয়েস অফ কিউ পয়েন্ট ডিপেন্ডস অন দি ফলোইং ফ্যাক্টরস। দি ফার্স্ট ওয়ান ইজ দি অ্যাভেলেবল সাপ্লাই ভোল্টেজ, I mean VBB or VCC. Next, load resistance of the amplifier, I mean with reference to earlier circuit, it is RC. RC ভ্যালু কত তার উপরে ডিপেন্ড করবে, ভিসিসি ভ্যালু কত বা ভিভিভি ভ্যালু কত এইগুলোর উপর ডিপেন্ড করবে। ইন অ্যাডিশন ইট শুড ডিপেন্ড অন দি অ্যামপ্লিটিউড অফ দি ইনপুট সিগন্যাল। ইনপুটে আমরা যে সিগন্যালটা দিচ্ছি তার অ্যামপ্লিটিউডটা কত সেইটার উপরেও কি পয়েন্টটা ডিপেন্ড করবে। নেক্সট, অ্যালাউয়েবল ডিস্টরশন অফ দি আউটপুট সিগন্যাল। যে কোনো কেসে অ্যামপ্লিফিকেশন যখন হয়, অ্যামপ্লিফিকেশন কামস উইথ ডিস্টরশন। আমি ধরো 5 মিলিভোল্ট দিলাম, এট দি আউটপুট উই হ্যাভ 500 মিলিভোল্ট, that is I have a gain of 100, but this 500 millivolt output is not exact replica of 5 millivolt. There will be some distortion. Naturally there is some tolerance of the distortion. কতটা ডিস্টরশন আমি অ্যালাউ করছি তার উপরে ডিপেন্ড করবে এই অপারেটিং পয়েন্টের পজিশনটা। আমরা পরে যখন ট্রানজিস্টরের অ্যামপ্লিফায়ার হিসাবে অ্যাপ্লিকেশন গুলো ডিসকাস করব, সেখানে দেখবো যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এরকম বিভিন্ন ধরনের অ্যামপ্লিফায়ারের ক্লাসিফিকেশন রয়েছে, এবং এই ক্লাসিফিকেশন গুলো ইজ বেসড অন দি পজিশন অফ দি কিউ পয়েন্ট অন দি লোড লাইন। এই লোড লাইনের উপর কিউ পয়েন্টটা কোথায় রয়েছে তার উপর বেস করে ট্রানজিস্টরকে ক্লাস এ, ক্লাস বি এরকম ধরনের ক্লাসিফিকেশন করা হয়। ওকে, নেক্সট, এই কিউ পয়েন্টটা তাহলে বুঝতে পারছো যে সেট অফ ডিসি ভ্যালুস। কাজেই ট্রানজিস্টরটাকে যদি অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করাতে হয় আমাদেরকে এই ডিসি ভ্যালুগুলোকে সেট করতে হবে। প্রশ্নটা হচ্ছে কিভাবে আমরা এই ডিসি ভ্যালুগুলোকে সেট করতে পারি। সেটা দু ধরনের সার্কিট নিয়ে আমরা ডিসকাস করব। একটা বলা হয় সেলফ বায়াস সার্কিট, আই মিন অল্টারনেটিভলি এটাকে ভোল্টেজ ডিভাইডার সার্কিট বলা হয়, আর আরেকটা হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট। ওকে, তো এখন কোনো বায়াসিং, আমি ধরো একটা বায়াস করলাম ট্রানজিস্টরটাকে প্রপার ভিবিবি, ভিসিসি, আরবি, আরসি এই সমস্ত ভ্যালুগুলো দিয়ে সার্কিটটা কনফিগার করলাম। আরসি ভ্যালু ক্যালকুলেট করলাম, আরবি ভ্যালু ক্যালকুলেট করলাম, ভিবিবি, ভিসিসি এইগুলোকে সিলেক্ট করলাম, যাতে করে আমরা ভিসিই, আইসি, আরসি, ভিসিই, আইসি এবং বলো আরেকটা কি আইবি
এইগুলো ডেফিনাইট ভ্যালু পাই। অর্থাৎ অপারেটিং পয়েন্টটাকে আমরা সেট করলাম, কিন্তু অপারেটিং পয়েন্টটাকে সেট করার অর্থ এই নয় যে অপারেটিং পয়েন্টটা সবসময় ওই পার্টিকুলার জায়গাতেই থাকবে। এটা মেনলি টেম্পারেচার সেন্সিটিভ, টেম্পারেচারের উপর এইটা ডিপেন্ড করে আর কি। যদি টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, টেম্পারেচারটা বাড়ে বা কমে, তাতে করে কিন্তু এই ভিসিই, আইসি এবং আইবি এই ভ্যালুগুলোর মডিফিকেশন হতে পারে। তো এই স্টেবিলিটি ফ্যাক্টর গুলো কি কি, বায়াসিং এর যে স্টেবিলিটি সেইটা কোন কোন প্যারামিটার দ্বারা এফেক্টেড হয়? Instability of IC depends mainly on temperature. Okay, if we increase the temperature, or if by some means the temperature is increased, the reverse saturation collector current increases. যদি কোনোভাবে টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয়, তাতে করে রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্টটা চেঞ্জ হয়। তোমরা মনে করতে পারছো যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ইজ ডিউ টু the flow of minority carriers. The higher the concentration of minority carriers, higher is the ICO. And on what factor does the minority carrier concentration depend? It depends on the temperature. As you increase the temperature, at by some means, if the temperature is increased, that will increase the minority carriers, that will increase the collector current, reverse saturation collector current. Okay, this is just a data. ICO gets double for every 10 degree centigrade rise in temperature. যদি টেম্পারেচারটাকে 10 ডিগ্রি বাড়ানো হয়, তাহলে এই রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্টটা ডাবল হয়ে যায়। So this thing is characterized by a stability factor defined as del IC by del ICO. Collector কারেন্টের ভেরিয়েশনটা রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্টের রেসপেক্টে কত, এইটাকে একটা ফ্যাক্টর দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়। এটা তাহলে একটা স্টেবিলিটি ফ্যাক্টর। হ্যাঁ, এস ইকুয়ালস টু ডেল আইসি বাই ডেল আইসিও। এখন বাই সাম মিনস আমরা যদি এমন একটা সার্কিট করতে পারি যাতে করে এই এস ফ্যাক্টরটা কম, এস ফ্যাক্টরটাকে যদি কোনোভাবে কমানো যায়, তাহলে বুঝতে পারছো ডেল আইসি ইকুয়ালস টু এস ইন্টু ডেল আইসিও। আইসিওটা বড় হলেও আইসির কিন্তু ভেরিয়েশনটা খুব লার্জ হবে না। ঠিক আছে, ডেল আইসি চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ইজ সাম এস, এস টাইমস চেঞ্জ ইন রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্ট। বাই সাম মিনস যদি আমরা এই এসটাকে কমাতে পারি, তাহলে এই রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্টের যদি চেঞ্জ হয়, তাতে করে আইসির কিন্তু চেঞ্জটাকে রিডিউস করা যাবে, অন্তত কন্ট্রোলে রাখা যাবে। নেক্সট, ভেরিয়েশন ইন দি বেস এমিটার ভোল্টেজ। আরো একটা প্যারামিটার যেটা দ্বারা কালেক্টর কারেন্টটা ভ্যারি করে, সেটা হচ্ছে যদি এই বেস এমিটার ভোল্টেজটাকে ভ্যারি করানো হয়। এটাও কিন্তু টেম্পারেচার সেনসিটিভ একটা প্যারামিটার। as the temperature is increased, this VB changes. In this case, VB falls at the rate 2.5 millivolt per degree centigrade. যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজ করে, তাতে করে এই বেস এমিটার ভোল্টেজটা 2.5 millivolt ফল করে যায় ফর বোথ germanium and silicon transistor. Again, we can characterize this variation with a stability parameter. We denoted it by S prime, defined as del IC by del VB. ওকে, ডেল আইসি বাই ডেল ভিবি, আইসির ভেরিয়েশনটা ভিবির ভেরিয়েশনের রেসপেক্টে কতটা। এরকম ভাবে যদি কোনো একটা সার্কিট করা যায় যাতে করে এস প্রাইমের ভ্যালুটা কম, তাহলে বুঝতে পারছো যে ভিবির ভেরিয়েশনটা লার্জ হলেও আইসির ভেরিয়েশনটা সেক্ষেত্রে কন্ট্রোলে থাকবে। ওকে, নেক্সট, ভেরিয়েশন ইন কারেন্ট গেইন বিটা। বিটা যে প্যারামিটার, যদি আমরা সি কনফিগারেশনের কনটেক্সটে বলি, তাহলে কারেন্ট গেইনটাকে বিটা প্যারামিটারটা দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়। কোনোভাবে যদি থার্মাল ফ্লাকচুয়েশন হয়, তাহলে এই বিটা প্যারামিটারটারও ভেরিয়েশন আসে। এটাও একটা এরকম স্টেবিলিটি প্যারামিটার দিয়ে ক্যারেক্টারাইজ করা হয়, ডিফাইন্ড অ্যাজ এস ডাবল প্রাইম ডেল আইসি ডেল বিটা। এগেইন যদি আমরা একটা সার্কিট কনফিগারেশন করতে পারি যেখানে এস ডাবল প্রাইমটা রিলেটিভলি স্মলার, তাহলে বিটার চেঞ্জ হলে আইসির চেঞ্জটা কিন্তু কন্ট্রোলে থাকবে। তাহলে বুঝতে পারছো আইসির চেঞ্জটা মেনলি এই তিনটে কারণে হয়। একটা হচ্ছে আইসিওর ভেরিয়েশনের জন্য, একটা হচ্ছে ভিবির ভেরিয়েশনের জন্য, আর আরেকটা হচ্ছে বিটার ভেরিয়েশনের জন্য। এবং আমাদের টার্গেটটা থাকবে এটাই, সার্কিটে এমন ভাবে সার্কিটটাকে কনফিগার করতে হবে, সার্কিটটাকে এমন ভাবে কনস্ট্রাক্ট করতে হবে যাতে করে এই এস, এস প্রাইম, এস ডাবল প্রাইম এই স্টেবিলিটি ফ্যাক্টর গুলোকে রিডিউস করা যায়। এই এস, এস প্রাইম, এস ডাবল প্রাইম এই স্টেবিলিটি ফ্যাক্টর গুলোর ভ্যালু যত কম হবে, কালেক্টর কারেন্টের ফ্লাকচুয়েশনটা তত কম হবে, কিউ পয়েন্টের ভেরিয়েশনটা তত কম হবে, স্টেবিলিটি অফ বায়াসিংটা তত ইমপ্রুভড হবে। ওকে, সো হায়ার দি
lower the stability factors, higher is the stability of biasing. There is also variation of VC with temperature, but we do not bother with it. তার কারণ VC যদি টেম্পারেচার ভেরিয়েশন হয় তাতে করে আইসি চেঞ্জ করলেও করতে পারে। VC এর ভেরিয়েশনটা হলে কি হবে, কালেক্টর কারেন্টের কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না। যদি VC এর ভেরিয়েশন হয় টেম্পারেচারের রেসপেক্টে, কালেক্টর কারেন্টের সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না, তার কারণ ট্রানজিস্টরটা অ্যাক্টিভ রিজিয়নেই থাকবে। সেই জন্য আমরা স্টেবিলিটি ফ্যাক্টরটাকে আলাদা করে আর এই ভিসি টার্মে ডিফাইন করে থাকি না। থার্মাল রানওয়ে প্রসেসটা কি? থার্মাল রানওয়ে প্রসেসটা হচ্ছে যদি কোনোভাবে ট্রানজিস্টরের টেম্পারেচারটা বেড়ে যায়, ট্রানজিস্টরের টেম্পারেচার বেড়ে গেলে রিভার্স স্যাচুরেশন কালেক্টর কারেন্ট বেড়ে যাবে, আইসিও ভ্যালুটা বেড়ে যাবে। আইসিও যদি বেড়ে যায় তাহলে আইসিটাও বেড়ে যাবে, আইসিও বেড়ে গেলে আইসি বেড়ে যাবে। আইসি যদি বাড়ে তাহলে কালেক্টর জাংশনটা হিটেড আপ হবে, কালেক্টর কারেন্ট যদি বাড়ে তাহলে তোমার এটা চেঞ্জ হবে, আই মিন কালেক্টর কারেন্ট যদি বাড়ে তাহলে কালেক্টর জাংশনের টেম্পারেচারটা বাড়বে। কালেক্টর জাংশনের টেম্পারেচার যদি বাড়ে তাহলে আইসিওটা বাড়বে, আবার বেড়ে যাবে। আইসিও বেড়ে যাওয়ার অর্থ কি? আবার আইসি বেড়ে যাওয়া, আইসি বেড়ে যাওয়ার অর্থ আবার জাংশন টেম্পারেচারটা বেড়ে যাওয়া, আবার আইসিও বেড়ে যাওয়া। কাজেই প্রসেসটা কি একটা সেলফ প্রপাগেটিং ম্যানারে চলতে থাকবে। The progress is cumulative in nature that causes the junction temperature to exceed its rated value and thus the transistor can be damaged. এই প্রসেসটা কি আমরা থার্মাল রানওয়ে বলি। টেম্পারেচারটা যদি বাড়ে আইসিওটা বাড়ছে, আইসিও বাড়লে আইসি বাড়ছে, আবার আইসি বাড়লে টেম্পারেচারটা ফার্দার বেড়ে যাচ্ছে। এটা স্পন্টেনিয়াসলি হতে থাকছে, সেলফ প্রপাগেটিং ম্যানারে জিনিসটা চলতে থাকছে, কিউমুলেটিভ ইন নেচার। জাংশন ট্রানজিস্টরটা গ্র্যাজুয়ালি তাহলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, এরকম ভাবে তাহলে ট্রানজিস্টরটা ড্যামেজড হয়ে যেতে পারে। এই প্রসেসটা কি আমরা এ বলে থাকি, থার্মাল রানওয়ে বলে থাকি। ওকে, বলো এখান পর্যন্ত কোনো যদি ডিসকাশন থাকে, এই সার্কিট গুলোতে যাওয়ার আগে পর্যন্ত যদি কোনো ডিসকাশন থাকে বলো। সার্কিট গুলোতে যাওয়ার আগে যদি কোনো ডিসকাশন থাকে বলো। ওকে, নেক্সট হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট। ফিক্সড বায়াস সার্কিট, ফিক্সড বায়াস সার্কিটটা কি? ফিক্সড বায়াস সার্কিটটা এখানে দেখানো আছে, দেখছো বেসিক্যালি একটা সি ট্রানজিস্টরকে দেখানো হয়েছে, এনপিএন ট্রানজিস্টর, সি এনপিএন ট্রানজিস্টরকে দেখানো হয়েছে, যেখানে একটাই মাত্র ভোল্টেজ সোর্স ভিসিসি ইউজ করা হয়েছে। আমরা আগে যখন ডিসকাস করছিলাম ইন্ট্রোডাক্টরি পার্টটায়, সেখানে বলেছিলাম যে তোমার ভিবিবি একটা সাপ্লাই আর ভিসিসি একটা সাপ্লাই। এখানে খেয়াল করে দেখো, উই হ্যাভ এ সিঙ্গেল সাপ্লাই ভিসিসি, উই হ্যাভ এ সিঙ্গেল সাপ্লাই ভিসিসি। ওকে, এই সিঙ্গেল সাপ্লাই দিয়েই কিন্তু আমরা বেস এমিটার জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করছি। কিভাবে? ভায়া দি রেসিস্ট্যান্স আরবি, আরবি রেসিস্ট্যান্সটা দিয়েই আমরা কিন্তু এই এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করছি। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে এই আরসি রেসিস্ট্যান্সটা থ্রু দিয়ে আমরা কালেক্টর এমিটার জাংশনটাকে রিভার্স বায়াস করছি, যেটা দরকার ফর নর্মাল অপারেশন অফ দি ট্রানজিস্টর। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ কয়েকটা ক্যাপাসিটার রয়েছে। সেই ক্যাপাসিটার গুলো কি কি? একটা হচ্ছে C1 আর একটা হচ্ছে C2। C1 ক্যাপাসিটারটা বেস টার্মিনালটার সাথে কানেক্ট করা রয়েছে, আর তোমার C2 ক্যাপাসিটারটা বেসিক্যালি তোমার এর সাথে কানেক্ট করা রয়েছে, কালেক্টর টার্মিনালে আউটপুট সিগন্যালের সাথে কানেক্ট করা রয়েছে। এইগুলোকে বেসিক্যালি আমরা কাপলিং ক্যাপাসিটার বলে থাকি। এইগুলো এসিটাকে কাপল করে, এদের ভ্যালুগুলো এমন ভাবে চুজ করা হয় ডিপেন্ডিং অন দি ফ্রিকোয়েন্সি অফ দি ইনপুট সিগন্যাল, দে অফার ভেরি লো ইম্পিডেন্স, low reactance to AC. That is, practically they act as short circuit
টু এসি বাট দে অ্যাক্ট অ্যাজ ওপেন সার্কিট টু ডিসি। আমরা এখানে যে ইনপুট সিগন্যালটাকে কানেক্ট করছি, এসি সিগন্যালটাকে কানেক্ট করছি যাতে করে এসি সিগন্যালটা সোর্সে, এসি সোর্সটার মধ্যে কোনোভাবে ডিসি ভ্যালুটা ঢুকতে না পারে, সি1টা সেই কাজটা করছে, সি1টা ব্লক করছে। একইভাবে আউটপুটে আমরা এসিটাকে এক্সট্রাক্ট করতে চাইছি, সি2টা যাতে এই আউটপুটটাকে কাপল করে ডিসিটাকে ব্লক করে সেইটাকে অ্যাসিওর করতে চাইছি। কারণ সি1 সি2 এটা বেসিক্যালি শর্ট সার্কিট হিসাবে কাজ করছে টু এসি এন্ড ওপেন সার্কিট হিসাবে কাজ করছে টু ডিসি। আর যেটা বললাম যে ভিসিসিটা তোমার সিঙ্গেল সোর্স দ্যাট বায়াসেস দি বেস এমিটার জাংশন অ্যাজ ওয়েল অ্যাজ দি কালেক্টর বেস জাংশন। That's how the fixed bias circuit is constructed. Okay,